আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেউ যদি সঠিক সময়ে সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল না করে তাহলে তাকে কি পরিমাণ জরিমানা দিতে হয়। তো একজন ব্যক্তি ৳0 য় একটা রিটার্ন জমা দিতে পারত যদি সে সময়ের মধ্যে দিত। কিন্তু সে যদি ১ দিন পরে বা ১ মাসের পর দেয় তাহলে তার রিটার্নটা কিভাবে ৳৫,২০০ হয় সেটাই আজকে আমি এখানে লাইভ আমরা যখন এই রিটার্নটা দাখিল করেছিলাম সেটা রেকর্ড করে রেখেছিলাম সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। সো এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেই সাথে আমরা যে রুলসগুলো আছে রুলসগুলোও আপনাদেরকে এখন দেখাবো। লর যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা জরিমানার আন্ডারে যে সেকশন ১৯ এর আন্ডারে সবগুলো এখানে জরিমানা রিলেটেড এখানে ক্লজগুলো বা নিয়মগুলো এখানে দেয়া আছে। তো আমি এটা আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমার যে নিয়মটা আছে এটা হলো যে কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা। মনে করেন এবার যেমন ছিল ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত। কেউ যদি এই সময় না দিতে পারত, ১ দিন পরে বা ১ মাসের মধ্যে যদি দিত, তাহলে তার কিভাবে কর হতো সেইটা আমি এই রুলসটার মাধ্যমে সেটা আমি দেখাবো। এই যে আমরা এক্সাম্পলটা মোট প্রদেয় করের পরিমাণ কত টাকা সে দিবে। আর খটা হলো যদি এই করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করিলে ৩ ভাগের ১ ভাগ যেটা বাদ দিতে পারতাম, কারো যদি ইনকাম যদি ৬ লাখ টাকা হইতো, তাহলে আমরা কি ২ লাখ টাকা তার বাদ দিয়ে আর ৪ লাখ টাকার উপর যেমন কর ক্যালকুলেশন হতো, এই যে ২ লাখ টাকা যে অব্যাহতি হতো, কেউ যদি সময়ের মধ্যে যদি না দেয়, আয়কর রিটার্নের যে সময়টা গভর্নমেন্ট বেঁধে দেয়, এর মধ্যে যদি না দেয় তাহলে তাকে এই যে ২ লাখ টাকা আমরা বাদ দেওয়ার কথা বলতেছি সেটা এখানে অব্যাহতি হবে না। ওকে। আর গটা হলো যে যদি সে কোনো অগ্রিম কর করে থাকে তাহলে এই খটা যেটা আসবে সেখান থেকে গটা বিয়োগ হবে। আর ঘটা হলো সে কত মাস ডিলে করবে। ঠিক আছে? সাপোজ কেউ যদি ফেব্রুয়ারির ১৫ তারিখে না দিয়ে ১৬ তারিখে দেয় তাহলে ১ দিন পরে যদি দেয়, ১ দিন পরে হলেও সেটা ১ মাস হিসেবে কাউন্ট হবে। আর এইভাবে ২৪ পর্যন্ত এই যে এই ঘয়ের মানটা ২৪ মাস পর্যন্ত হতে পারে। ঠিক আছে? এরপর আর কাউন্ট হবে না। যেটা আসবে তার সাথে এই যে ২৪ ঘয়ের মানটা এখানে ২৪ পর্যন্ত গুণ হবে। এভাবেই হয়। সাপোজ যদি ভগ্নাংশ ১ দিন হয় তার মানে কি ১ মাস হিসেবে কাউন্ট হবে, তখন ঘয়ের মানটা হবে 1। ঠিক আছে? এইভাবেই মেইনলি ক্যালকুলেশনটা হয়। দেখি এই যে আমরা যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা যেটা দেখাচ্ছিলাম সেটাতে যদি যাই, প্রথমে আমরা যদি একজনকার এখানে আমরা ইনকাম স্টেটমেন্ট নিয়েছি, তো দেখা যাচ্ছে যে তার মোট আয়, ঠিক আছে? মোট আয় তার হলো ৪,৮২,০০০ টাকা। ঠিক আছে? তো এইখান থেকে দেখেন ট্যাক্স এক্সেম্পটেড অ্যামাউন্ট, এখানে কিন্তু কোনো ট্যাক্স এক্সেম্পটেড হয় নাই তার। ঠিক আছে? এটা 0 হয়েছে। আর ট্যাক্সেবল ইনকাম পুরোটা কিন্তু ট্যাক্সেবল হলো। নরমালি আমরা কি জানি? নরমালি আমরা জানি যে তার হওয়া উচিত ছিল তার ৩ ভাগের ১ ভাগ বাদ যেত। কিন্তু এই নিয়মে পড়ে তার ৩ ভাগের ১ ভাগ বাদ গেল না। আর এই ৪ লক্ষ টাকার ৩ ভাগের ১ ভাগ বাদ দিলে দেখা যেত তার ১,৩৩,০০০ টাকা বাদ দিয়ে তার যেটা করযোগ্য আয় হতো সেটা প্রায় ৩ লক্ষ টাকার নিচে হতো। ঠিক আছে? তখন তার কিন্তু কোনো ট্যাক্স দিতে হতো না। সে জিরো রিটার্নে সাবমিট করতে পারত। বাট সে এই জিনিসটাকে আসলে অবহেলা করে যখন সময় মতো দিল না, ১৬ তারিখ, এইটা মেইনলি সাবমিট করা হয়েছিল মার্চের ২ তারিখে। সো এই জন্য কী হলো, তার যে দেখেন ক্যালকুলেশনটা কি হচ্ছে, তার চলে আসলো পুরোটাই তার করযোগ্য আয় হিসেবে এখানে কাউন্ট করা হলো। তারপর আমরা যদি এটার জন্য ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসি তাহলে দেখব যে তার ট্যাক্স অ্যান্ড পেমেন্টে দেখেন পুরোটাই তার টোটাল ইনকাম ৪,৫৮২ ধরা হয়েছে এবং এখানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের জায়গায় সব 0 আছে। ঠিক আছে? তো এইটার উপর তাহলে কি এই ৪,৫৮২ টাকার উপর এখন তার কি কর ক্যালকুলেশন হবে। তো আমরা জানি কি প্রথম ৩.৫ লক্ষ টাকার জন্য করমুক্ত, বাকি যে টাকাটা থাকে ৫০,৫৮২ উপরেই মেনলি তার যে আমরা জানি কি 5% যে রেটটা সেই হিসেবে ক্যালকুলেশন করে তার এখানে আসতে আসলো ২৫২৯ টাকা আসে। ঠিক আছে? কিন্তু আবার আমরা কি জানি যে ২৫২৯ টাকা না, ন্যূনতম ট্যাক্সের যে নিয়মটা আছে তার এরিয়া ভিত্তিক যে ট্যাক্সটা সিটি কর্পোরেশন এরিয়া, এটা ঢাকা সিটি কর্পোরেশনে ছিল, যে সেই জন্য তার এখানে কর পরিমাণ আসলো হলো ৫,০০০ টাকা। তো ওখানে যদিও ২৫০ সামথিং আসছিল, বাট সেক্ষেত্রে তাকে দিতে হচ্ছে হলো এখানে ৫,০০০ টাকা। আবার দেখেন আমরা কি জানি এর উপর যে ১ মাসের যে চার্জটা আছে সেইটা যদি আমরা দেই, ১ মাসের যে চার্জের উপর 0.02% যখন গুণ করি তাহলে আরও ২০০ টাকা তার যোগ হয়ে তাকে দিতে হচ্ছে হলো ৫২০০ টাকা তাকে এখানে
ট্যাক্স দিতে হচ্ছে, ঠিক আছে? এই তার একদিনের অবহেলার কারণে তাকে 0 টাকার জায়গায় 5200 টাকা এইভাবে তার দিতে হচ্ছে। এখানে আরও কিছু ইম্প্যাক্ট আছে, নেগেটিভ ইম্প্যাক্ট। যেমন এখানে কোনো রিবেটের ক্যালকুলেশনও সে পাবে না। নরমালি সে রিবেট পেত, বাট এই ক্ষেত্রে তার কোনো রিবেট এখানে সে অ্যাপ্লাই করতে পারতেছে না। সেটাও আমরা এখন প্র্যাকটিক্যালি আপনাকে একটু দেখাই দিই। তাহলে আমরা আবার যাচ্ছি। তো এখন আমরা এইটা দেখাই যে তার রিবেটটা সে যদি অ্যাপ্লাই করতে চায়, তো অ্যাপ্লাই করলে কি ইম্প্যাক্ট আসে সেটা আমরা এখন দেখব। তো এটার জন্য আমরা চলে আসলাম যে নর্মালি সে যখন দিয়েছিল সবগুলো দেখে আমাদের যে এমপ্লয়মেন্ট সামারিতে আমরা দেখলাম যে এখানে তার 0। তারপর আমরা রিবেটে আসি। রিবেটে আসার পর এখানে তার কিছু ছিল, প্রভিডেন্ট ফান্ড ছিল। সে প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমা দিত। আমরা তার এখানে কোনো ইনভেস্টমেন্ট, এই দেখেন ট্যাক্স রিবেট আফটার রিবেট, এখানে কিন্তু তার টোটাল অন ইনভেস্টমেন্ট এখানে 0 আসছে। তার মানে ইনভেস্টমেন্টটাও তখন আর কাউন্ট হচ্ছে না। সো এটাই হলো ইস্যু। তো সময় মতো না দিলে এইভাবে জরিমানা কাউন্ট হয়ে এখন ই-রিটার্নে, আগে যেমন ই-রিটার্নে দেওয়া যেত না, যদি সময় মতো না দেওয়ার পরে ই-রিটার্ন অফ ছিল, বাট এই বছর ওপেন আছে, বাট এই জরিমানা সহ আপনাকে সাবমিট করতে হবে। এই জিনিসটাও ওরা বিল্ড আপ করে দিয়েছে, এই ইকুয়েশনটাও তারা দাঁড় করে দিয়েছে। সো এভাবেই জরিমানাটা মেনলি কাউন্ট হয়। তো এটা হলো একটা কন্ডিশন, যদি আপনি সময় মতো না দেন। এরকম আরও অনেকগুলো নিয়ম আছে। সাপোজ এটা আমি বললাম। তারপর এরকম একটা নিয়ম আছে যে আপনি ঘাটতি আছে, আপনি যে পরিমাণ দিয়েছেন আসলে যেটা হওয়া উচিত ছিল সেই পরিমাণ আপনি কর দেন নাই, সেক্ষেত্রে এখানে একটা নিয়ম আছে। এটা সে রিটার্ন, আবার যদি রিটার্ন দাখিলের ব্যর্থতার জন্য জরিমানা, যে সে রিটার্ন তার দেয়া উচিত কিন্তু সে রিটার্ন জমা দেয় নাই, ঠিক আছে? এই যে এখানে যে ধারাগুলো বলা আছে, এই ধারার অধীনে সে তাকে রিটার্ন জমা দেওয়া উচিত ছিল, কিন্তু সে জমা যদি না দিয়ে থাকে তাহলে 10% হারে তার জরিমানা করবে, অথবা ন্যূনতম 1000 টাকা, ঠিক আছে? আর যদি সেখানেও ব্যর্থ হয় তাহলে তাকে প্রতিদিন 50 টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপ করতে হবে, তাকে দিতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি সে নতুন হয়ে থাকে, প্রথমবার যদি দিয়ে থাকে তাহলে সর্বোচ্চ 5000 টাকা দিতে পারবে। আর যদি প্রথমবার না হয়ে যদি ইতিপূর্বে সে যদি দিয়ে থাকে, কর দিয়ে থাকে, তাহলে তার 50% বা 1000 টাকা, এই দুইটার মধ্যে যাহা অধিক সেই পরিমাণ তাকে এখানে জরিমানা দিতে হবে। এটা একটা নিয়ম আছে। এখানে আরও কিছু আছে। কেউ যদি ফাঁকি দেয়, ঠিক আছে, আয় গোপন করে, তাহলে তার জন্য একটা পরিমাণ আছে। কেউ যদি ফাঁকি দেয় তার জন্য একটা আছে, 272 ধারার আন্ডারে এখানে আবার আছে। সো এভাবে আরও ডিটেলস অ্যাকচুয়ালি আমাদের অন্য ভিডিওতে আছে। আমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ।